আনন্দপাঠী ঐশ্বর্যে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা পাঠ করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মা। জানলার পর্দাটা সরিয়ে দিল দীপ। সকাল থেকেই ঝুরঝুরে বরফ পড়ছে। বাড়ির সামনের রাস্তার ওপারে পার্ক, ওয়াশিংটন স্কোয়ার। এর মধ্যেই পার্কটা প্রায় সাদা হয়ে এসেছে তুষারে। শুরু হলো সুদীর্ঘ শীতকাল, কঠিন শীতকাল। সব সময় একগাদা পোশাকে জবরজং হয়ে থাকতে হবে। এই সোমবারটাও ছুটি ছিল। শুক্রবার বিকেল থেকে সোমবার রাত্রির পর্যন্ত টানা ছুটি। ভাবাই যায় না, লং উইকেন্ড। এ যেন এক অত্যাশ্চর্য উপহার। কিন্তু সোমবার বিকেল হতেই মনে হয় ছুটি ফুরিয়ে এলো। কাল থেকে আবার কাজ, কাজ কাজ আর কাজ। ধরা বাঁধা রুটিন। ভাবলেই জ্বর আসে। চায়ের কাপটা হাতে নিয়ে জানলার ধারে দাঁড়িয়ে খানিকটা দেখল দীপ। তারপর জানলার কাঁচের একটা পাল্লা খুলে দিল। এক ঝলক ঠান্ডা বাতাস এসে লাগলো তার বুকে। সে বাইরে হাত বাড়িয়ে দিল, পেঁজা তুলোর মতো তুষারের স্পর্শ অনুভব করার জন্য। প্রত্যেক বছরই প্রথম তুষারপাতের দিনটায় খানিকটা উত্তেজনা আসে। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। তবু এখনও এই দিনটাকে একটা বিশেষ দিন বলেই মনে হয়। এখন মোটে 4:30। হিসেব অনুযায়ী বিকেল, কিন্তু এর মধ্যেই আলো কমে এসেছে খুব। শীতকালের বিকেলটা টেরই পাওয়া যায় না। দুপুরের পরেই সন্ধে। কাপের চা পুরো শেষ হয়নি। দীপের হঠাৎ ইচ্ছে হলো সব শুদ্ধ রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে। সে প্রায় ছোড়ার মতো করে তুলে ধরেও কেঁপে উঠল। এ কি করছে সে? তার অ্যাপার্টমেন্ট 7 তলায়। এখান থেকে রাস্তায় একটা কাপ ছুঁড়ে ফেলার কথা কেউ কল্পনাই করতে পারে না। ব্রুকলিনের একটা ব্যস্ত রাস্তা। এদেশের রাস্তা দিয়ে লোকজন প্রায় হাঁটেই না, সবাই গাড়িতেই যায়। কিন্তু কাছেই কিছু দোকানপাট রয়েছে। কেউ কেউ খানিক দূরে গাড়ি পার্ক করে এখানে হেঁটে আসে। দীপ দেখতে পাচ্ছে ছাতা মাথায় কিংবা রেনকোট গায়ে কয়েকজন আসা যাওয়া করছে। তবু দ্বীপের অদম্য ইচ্ছে হতে লাগলো কাপটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলার। দীপ যেন নিজের ওপর প্রবল জোর খাটিয়ে সরে এলো সেখান থেকে। কাপটা রাখলো রান্নাঘরের টেবিলে। একটা সিগারেট ধরালো। তার হাত কাঁপছে। বাথরুমের দরজার পেছনে একটা মানুষ সমান আয়না লাগানো। আগে থেকেই ছিল। এই অ্যাপার্টমেন্টটা দীপ কিনেছে 1.5 বছর আগে। এখানে থাকতো 2 বার বিয়ে ভাঙা এক ইটালিয়ান মহিলা। দীপের বন্ধু বাল্লু বলেছিল, তুই ওই অ্যাপার্টমেন্টটা যার কাছ থেকে কিনেছিস, সে মেয়েটার তো মাফিয়া কানেকশন আছে শুনেছি। সে বেচল কেন? কোনো গোলমাল নেই তো? সে যাই হোক, মহিলাটি এই আয়নাটি লাগিয়েছিল। স্নান করার সময় কি সে নিজের সর্বাঙ্গ দেখতে ভালোবাসত, কিংবা অন্য কিছু উদ্দেশ্য ছিল? সেই আয়নার সামনে দাঁড়িয়ে দীপ জিজ্ঞেস করল, কি ব্যাপার তোমার? হঠাৎ কাপটা রাস্তায় ছোড়ার ইচ্ছে হলো কেন? আয়নার ভেতরের দীপ একটু হাসল। তারপর বাঁকা সুরেই বলল, আজকাল তো প্রায়ই দেখছি তোমার এরকম এক একটা উদ্ভট ইচ্ছে হচ্ছে। পরশুদিন কি করেছিলে? পরশু মানে গত শনিবার দীপ তার পাড়ার একটা সুপার মার্কেট থেকে সপ্তাহের বাজার করতে গিয়েছিল। ট্রলিটা নিয়ে ঘুরছে। এক প্যাকেট মাখন তুলতে গিয়ে আরও একটা মাখনের প্যাকেট পড়ে গেল মাটিতে। কোনো কিছু চিন্তা না করেই দীপ সেই প্যাকেটটা জুতো দিয়ে মারিয়ে দিল। চেপে পিষে দিল প্রায়। তারপর ঠেলে রেকের নিচে। সে তো চুরি করেনি। একটা মাখনের প্যাকেটের ওপর পা পড়ে যাওয়া কোনো অপরাধ নয়। কেউ দেখতে পেলেও কিছু বলতো না। কিন্তু ইচ্ছে করে সে কেন একটা প্যাকেট মাখন নষ্ট করল? কোনো যুক্তি নেই এর। আয়নার ভেতরের দীপ বলল, আরও বলবো? খোলা জানলাটা দিয়ে হু হু ঠান্ডা হাওয়া আসছে এখন। ঘরের হিটিং চালু আছে। তার মধ্যে এই হাওয়া ঢুকে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার হচ্ছে। বাথরুমের দরজাটা বন্ধ করে দৌড়ে দীপ গেল জানলার কাছে। সেটা তক্ষুনি বন্ধ করে দীপ মাথা বাড়িয়ে দেখল। কাপটা ছুঁড়ে ফেললে রাস্তা পর্যন্ত পড়তো না। তাদের এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনের দিকে একটা চত্বর আছে, এক চিলতে বাগান। ওখানেই পড়তো। এমন কি ক্ষতি হতো তাতে? ওখানে তো সে মাঝে মধ্যেই বিয়ারের কেন পড়ে থাকতে দেখে।
সিগারেটের প্যাকেট, পেপার, গ্লাস, বাইরে জিনিস ফেলা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। এদেশে এদের পরিষ্কার বাতিক আছে বটে, আবার কেউ কেউ ইচ্ছে করেও নোংরা করে। গাড়ির জানলা দিয়ে রাস্তায় বোতল ছুঁড়ে দেয়। নিচে কেউ নেই, এখন কাপটা ছুঁড়ে ফেললে মন্দ হয় না, কেউ দেখবে না, তাহলে ফেলাই যাক না। দীপ আবার কাপটা আনবার জন্য ফিরেও থমকে গেল। সে কি পাগল হয়ে যাচ্ছে নাকি? আজ তো একটা কাপ, 4খানা সেটের মধ্যে একটা, এটা শুধু শুধু সে ভাঙবে কেন? এই চিন্তাটা আসছে কোথা থেকে? লম্বা উইকেন্ডের ছুটিতে অনেকেই বাইরে যায়। বীরেন্দা, সুরূপা বৌদিরাও গেল ওয়াশিংটন ডিসি। দীপকেও সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিল। চয়ন আর বাল্লু গেল হাওয়ার্ড, ওদের গাড়িতে জায়গা ছিল। জুডিও গেল কানেটিকাট, ওর দিদির কাছে। দীপকে নিয়ে যাওয়ার জন্য খুব ঝুলোঝুলি করেছিল, কিন্তু সে রাজি হয়নি। সবাইকে সে বলেছিল এই ছুটিতে সে তার ঘরগুলোর ওয়ালপেপার পাল্টাবে, কিন্তু কিছুই করেনি দীপ। শুক্রবার সন্ধে থেকে সির্ফ শুয়ে শুয়ে কাটিয়ে দিল ছুটিটা। কারো সঙ্গে দেখা হয়নি। এদেশে এমন একাকিত্ব অতি মারাত্মক। কাল থেকে অফিস, আজ সন্ধ্যের মধ্যেই সবাই ফিরবে। আজ রাত্রিরে কেউ আড্ডা দেবে না। তবু দীপ একটু পরেই ফোন করলো বাল্লুকে, পেয়েও গেল। গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, বাল্লু, আমার আজ রাত্রিতে রান্না করতে ইচ্ছে করছে না, তোর ওখানে গেলে খেতে দিবি? কিংবা ডাউন টাউনে আমার সঙ্গে খেতে যাবে কোথাও? বাল্লু বলল, আমার এখানেই চলে আয় না। দীপ এই রকম একা থাকে বলে সবাই অবাক। অত ভালো একটা অ্যাপার্টমেন্ট কিনেছে কেন তবে? বিয়ে করবার ইচ্ছে যদি তার নাও থাকে, একজন সঙ্গিনী তো পেতেই পারে। জুডি নামের মেয়েটির সঙ্গে দীপ স্টেডি যাচ্ছে অনেকদিন। জুডির ভারী মিষ্টি স্বভাব, অন্য সবাই পছন্দ করে তাকে। দীপ বিয়ের কথা একেবারেই ভাবে না। জুডিকে সে পছন্দ করে খুবই। জুডির ব্যবহারে কোনো মালিন্য নেই। জুডি তার মন বুঝে। শারীরিক সম্পর্কও বেশ পরিষ্কার, কিন্তু জুডির সঙ্গে লিভ টুগেদার করার ইচ্ছে নেই দীপের। জুডির মনে মনে ইচ্ছে আছে, তা সে বোঝে, কিন্তু জুডি মুখ ফুটে কথাটা বলেনি। জুডিকে অন্য একটি মেয়ের সঙ্গে রুম শেয়ার করে থাকতে হয় কুইন্সে। দীপ একবার বললেই সে চলে আসবে, কিন্তু দীপ সর্বক্ষণ জুডিকে চায় না। জুডি তার এখানে এসে একসঙ্গে থাকলে অন্য বাঙালিরা বা তার বন্ধুরা কি বলবে তা গ্রাহ্য করে না দীপ। যেদিন ইচ্ছে করবে সেদিনই সে জুডিকে ডাকবে। কিন্তু এখনও তার একা থাকতে ভালো লাগে মাঝে মাঝে। পরদিন সকালবেলা পুরো সাজ পোশাক করে অফিস বেরোতে গিয়ে দীপ একবার ভাবল, গাড়ি নেবে না সাবওয়েতে যাবে। বরফের মধ্যে গাড়ি চালানো এক ঝক্কি। দ্বীপের বাড়ির কাছেই স্টেশন, 3 মিনিট হেঁটে যাওয়া যায়। তারপর মনে পড়ল জুডি গাড়ি আনে না, ওদের অফিসের কাছে পার্কিংয়ের কোনো জায়গাই পাওয়া যায় না। 3 দিন পর দেখা হবে। আজ জুডিকে নিয়ে কোথাও খেতে যাওয়া এবং তারপর তার নিজের বাড়িতে ওকে কিছুক্ষণের জন্য আনা কিংবা জুডিকে বাড়িতে পৌঁছে দেওয়া তার উচিত। গাড়ির চাবিটা সে নিয়ে নিল। আজই ব্রুকলিনে ব্রিজের ওপর সাংঘাতিক জ্যাম। এখান থেকে নিউ ইয়র্ক শহরটা অপূর্ব দেখায়। এতবার দেখে দেখেও দীপ মুগ্ধতা হারায়নি, কিন্তু আজ তার সর্বাঙ্গ জ্বলে গেল। অফিসের দেরি হয়ে যাচ্ছে, কেন সে গাড়িটা আনতে গেল? রেডিওটা খুলে সে ট্রাফিক পজিশন জানার চেষ্টা করল। বিশ্রী খবর, সামনে 3-4 জায়গায় গাড়ির জটলা। কখন ঠিক হবে তার কোনো ঠিক নেই। 5 মিনিটের মধ্যে ছটফট করতে লাগলো দীপ। অফিসে দেরি হয়ে যাবে, এটা সে সহ্য করতে পারবে না। অথচ ট্রাফিক জ্যাম কি নতুন কিছু? অফিসের লোকেরাও জেনে যাবে ব্রুকলিন ব্রিজের অবস্থা। দীপের ইচ্ছে হলো গাড়ির দরজা খুলে নেমে চাবিটা জলে ছুঁড়ে ফেলে দিতে। তারপর সে হেঁটে চলে যাবে। গাড়িটা থাক এখানে পড়ে, পেছনের লোকগুলো চেঁচামেচি করুক, পুলিশ এসে গাড়িটা টো করে নিয়ে যাক, যত ইচ্ছে ফাইন হোক, যা খুশি হোক, তবু দীপ কিছুতেই এখানে বসে থাকতে পারবে না। গাড়ি থেকে নেমে দীপ আবার ধাতস্থ হলো। এটাও পাগলামির লক্ষণ, এভাবে গাড়ি ছেড়ে যাওয়াটা চলে না। দীপ অফিসে পৌঁছলো ঠিক 45 মিনিট দেরিতে।
বিভিন্ন সহকর্মীদের দিকে তাকিয়ে সে হাই ল্যারি, হাই বার্ড, হাই লিন্ডা এসব বলতে বলতে এগোলো। তার দেরি বিষয়ে কেউ কোনো প্রশ্নই করল না। সে ৪৫ মিনিট পরে এসেছে, ছুটির পর আরও ৪৫ মিনিট থেকে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। নিজের ঘরে ঢুকে দীপ তার ওভারকোট, জ্যাকেট, এমনকি সোয়েটার পর্যন্ত খুলে ফেলল। ভেতরটা বেশ গরম। কে বলবে বাইরের তাপমাত্রা এখন শূন্যের চেয়ে ৭ ডিগ্রি নিচে? হঠাৎ শীত এসেছে, অথচ শীতকালেই অফিসের মধ্যে দীপের বেশি গরম লাগে। কাজে ডুবে রইল ৩ ঘন্টা। এর মধ্যে দুবার বসের ঘরে যেতে হলো, টেলিফোন ধরল ১১ বার, ২ কাপ কফি খেলো, ২জন সহকর্মী এবং ১জন সহকর্মিনী গল্প শোনালো উইকেন্ডের ছুটিতে কি কি মজা হয়েছে। দীপ কিভাবে ছুটি কাটিয়েছে তা অন্যরা জানতে চাইলে সে অম্লান বদনে বলল, ৩খানা ঘরের ওয়ালপেপার বদল করেছি, খুব খাটুনি গেছে। এরপর সামান্য একটা ঘটনা ঘটল। টেবিল থেকে একটা পেপার ওয়েট পড়ে গেল নিচে। সেটা তোলার বদলে দীপ প্রায় নিজের অজান্তেই সেটাকে একটা শট লাগালো খুব জোরে, এত জোরে যে ফাইবার গ্লাসের পার্টিশনে সেটা লেগে বোমা ফাটার মতো ধড়াম করে একটা শব্দ হলো। পাশের ঘর থেকে তার সহকর্মী ল্যারি উঠে এসে উকি মেরে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? দীপ কাঁধ ঝাঁকিয়ে বলল, নাথিং। ল্যারিও বিনা বাক্য ব্যয়ে কাঁধ ঝাঁকিয়ে ফিরে গেল। পেপার ওয়েটটার দিকে তাকিয়ে দীপ দাঁতে দাঁত চেপে খুব খারাপ একটা গালাগালি দেওয়ার ভঙ্গিতে বলল, এনাফ ইজ এনাফ। ঠিক পরের মুহূর্তেই তার ঘরে এলো বার্ট, লিন্ডা। বার্ট দীপেরই সমবয়সী, লিন্ডা বছর ২-১-এর ছোট, কিন্তু পদমর্যাদায় লিন্ডা একটু উপরে। লিন্ডা বিয়ে করেনি, ওর মন প্রাণ সবকিছুই সে অফিসের কাজে ঢেলে দেয়। তেমন লম্বা নয় লিন্ডা, একটু ভারীর দিকে গড়ন, কিন্তু মুখে একটা স্ত্রী আছে। সে কেন বিয়ে করেনি এটা একটা রহস্য। তার কোনো বয়ফ্রেন্ডও নেই। লিন্ডার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করা যায় না, কখনো সেরকম প্রসঙ্গ উঠলেই সে এড়িয়ে যায়। বার্ট বেশ খোলামেলা হাসি খুশি ধরনের মানুষ। শুধু সে দ্বীপের সহকর্মীই নয়, তার সঙ্গে সম্পর্কটা অনেকটা বন্ধুর মতন। বার্ট বিবাহিত, লিন্ডার সঙ্গে তার হৃদয় ঘটিত কোনো গোলযোগ নেই। লিন্ডা বসলো একটা চেয়ার টেনে, বার্ট বসলো টেবিলের এক কোণে। দীপের সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে বলল, আবার তুমি সিগারেট খাচ্ছ? বলেছিলে যে অফিসে একটাও খাবে না। দীপ ক্লিষ্টভাবে হেসে বলল, ছাড়তে পারছি না যে। লিন্ডা বলল, সিগারেট ছাড়ার প্রথম স্টেপ হলো কাছাকাছি সিগারেট না রাখা। চোখের সামনে একদমই প্যাকেট রাখবে না। যাই হোক, তুমি আজ লাঞ্চ খেতে কোথাও যাচ্ছ? যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকে আমাদের সঙ্গে চলো, তোমার মিনিয়াপোলিস ট্রিপটা সম্পর্কে সবকিছু ব্রিফ করে দেব। দীপ অবাক হয়ে বলল, মিনিয়াপোলিস ট্রিপ মানে? বার্ট বলল, তোমাকে মিনিয়াপোলিস যেতে হবে, মনে নেই? গত সপ্তাহে কথা হয়েছিল, মিস্টার জ্যাকসন তোমাকেই পাঠাতে চাইছেন। একটা ইনস্টলেশনের ব্যাপার আছে, বোধহয় ৩-৪ লাগবে তোমার। দীপ দূরের পেপার ওয়েটটার দিকে তাকালো। যেমনভাবে পেপার ওয়েটটা আচমকা মেঝেতে পড়ে গিয়েছিল, সেই রকম সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে দীপ বলল, আমি তো মিনিয়াপোলিস যেতে পারবো না, আমি বাড়ি যাব, ইন্ডিয়ায়। বার্ট বলল, হোম সুইট হোম, বাড়ি যেতে কার না ইচ্ছে হয়, কিন্তু মাই ডিয়ার, তুমি তো জানুয়ারির আগে তোমার অ্যানুয়াল ছুটি নিতে পারছো না। জর্জ আর জিমি দুজনেই ছুটিতে। লিন্ডা বলল, তুমি জানুয়ারিতে ৪-৫ সপ্তাহ ছুটি নিতে পারো, তখন ইন্ডিয়ার ওয়েদার কীরকম? দীপ বলল, অ্যানুয়াল ছুটি নয়, আমি একেবারে দেশে ফিরে যাব, লক স্টক অ্যান্ড ব্যারেল। বার্ট ভুরু তুলে বলল, হোয়াট, আর ইউ কিডিং? দীপ দুদিকে ঘাড় নাড়ালো। না, সে ঠাট্টা করছে না। একবার মুখ ফসকে যখন কথাটা বেরিয়ে গেছে তখন আর নড়চড় হবে না সে কথার। এনাফ ইজ এনাফ। তার আর ভালো লাগছে না, সে সব কিছু ছেড়ে দেশে চলে যাবে। সারা অফিসে রটে গেল যে ডিপরে মিনিয়াপোলিস যেতে হবে শুনে চাকরি ছেড়ে দিচ্ছে। সেখানকার একটা ফ্যাক্টরিতে কয়েকটা মেশিন ইনস্টলেশন নিয়ে ঝঞ্ঝাট হচ্ছে কিছুদিন ধরে। একটা বয়লার বাস্ট করে ২জন লোক আহত হয়েছে পর্যন্ত। আসল নাম ছিল দীপক রায় চৌধুরী। ও নাম উচ্চারণ করতে এখানকার লোকের দাঁত ভেঙে যায়।
তাই দীপক হয়েছে ডিপ, আর রে পদবিটা এদের অনেকেরই চেনা। একটু পরে দরজায় নক করে আবার ঘরে ঢুকলো লিন্ডা। হাসি মুখে বলল, ওকে ডিপ, তোমাকে মিনিয়াপোলিস যেতে হবে না। মিস্টার জ্যাকসনকে আমি কনভিন্স করিয়েছি, তোমার বদলে লেডি যেতে পারে। দীপ খানিকটা চটে উঠে বলল, হোয়াট? কে তোমাকে বলেছে যে ওখানে যাওয়ার ভয়ে আমি চাকরি ছেড়ে দিচ্ছি? ওখানে যেতে আমার কোনো আপত্তি ছিল না। আমার মনে হয় না কাজটা খুব ডিফিকাল্ট। আমি চাকরি ছেড়ে দিচ্ছি তার কারণ 2-1 দিনের মধ্যেই আমি দেশে ফিরে যেতে চাই। লিন্ডা খুব নরমভাবে জিজ্ঞেস করল, দেশে ফেরার জন্য তোমার এত আর্জেন্সি কিসের তা জানতে পারি? এই কোম্পানির কেউ কি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে? তুমি কি কোম্পানির কাছে আরও কিছু আশা করেছিলে? লিন্ডা নিজের ব্যক্তিগত কারণ কাউকে বলে না, তবে সে দ্বীপের ব্যক্তিগত কারণ জানতে চায়। দ্বীপের মতন একজন অশ্বেতাঙ্গ ইঞ্জিনিয়ার চাকরি ছেড়ে দিচ্ছে, তাতে কোম্পানির কি আসে যায়? তার বদলে আরও অনেককে পাবে। তবু লিন্ডার মতন মেয়ে এরকম একটা প্রশ্ন করেছে বলেই একটা উত্তর দিতে হয়। দীপ লিন্ডার চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে বলল, কারণটা শুনলে বোধহয় তোমরা হাসবে। এদেশে কেউ এরকম কথা বলে না, কিন্তু আমাদের দেশে অনেক পুরনো ট্রেডিশন, পুরনো ভ্যালুজ রয়ে গেছে। আমি ফিরে যাচ্ছি আমার মায়ের জন্য। তোমার মায়ের জন্য? হ্যাঁ, কদিন ধরেই আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমাকে ছেড়ে থাকতে আমার মায়ের খুব কষ্ট হয়, প্রায়ই কান্নাকাটি করেন। চোখে ভালো দেখতে পান না, তাই আমার ইচ্ছে হচ্ছে শেষের কয়েকটা বছর মায়ের কাছে গিয়ে থাকতে। লিন্ডা যেন এরকম কথা কখনো শুনেনি। সে কথায় হাঁ হয়ে চেয়ে রইল বেশ কয়েক মুহূর্ত। তারপর আস্তে আস্তে বলল, চাকরি ছেড়ে দিয়ে তোমার মায়ের কাছে থাকবে? কোথায় থাকেন তোমার মা? কলকাতা শহরের কিছুটা দূরে একটা গ্রামে। উনি কোনো কাজ টাজ করেন? না লিন্ডা, আমার মা এখন কোনো কাজ করেন না, করতে পারেন না। তবে প্রায় সারা জীবন একটা স্কুলে পড়িয়েছেন। এখন চোখে ভালো দেখতে পান না বলে রিটায়ার করেছেন। তোমার মা সম্পর্কে আরও কিছু বলো দীপ। তোমার বাবা বেঁচে নেই নিশ্চয়ই? না, আমার যখন 5 বছর বয়স তখন আমার বাবা মারা যান। আমার মায়ের বয়সও তখন মাত্র 26 বছর। উনি কি আবার বিয়ে করেছিলেন? না লিন্ডা, আমাদের দেশে বিধবারা চট করে বিয়ে করে না। কোনো বাধা নেই, তবুও অনেকে। আমার মা অবশ্য করতে পারতেন। আমার গ্র্যান্ডফাদার খুব লিবারেল ছিলেন। মায়েরও তো কম বয়স, দেখতেও সুন্দরী ছিলেন বেশ। কিন্তু মা আমার জন্য সব কিছু স্যাক্রিফাইস করলেন। মা রঙিন পোশাক পরতেন না, সিনেমা থিয়েটার দেখতে যেতেন না। শুধু আমাকে মানুষ করে তোলাই ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান। দুপুরে মা স্কুলে পড়াতেন, আর সকাল সন্ধে আমাকে নিয়ে পড়াতে বসতেন। মায়ের জন্যই আমি বরাবর ভালো রেজাল্ট করেছি, ইঞ্জিনিয়ার হয়েছি। আরও বলো, আরও বলো তোমার মায়ের কথা। আমি যখন আমেরিকায় পড়তে আসি তখন প্লেনের ভাড়ার টাকা জোগাড় করাই এক সমস্যা হয়েছিল। আমি বন্ধুদের কাছ থেকে ধার করব ভেবেছিলাম। তার আগেই মা তার সব গয়না বিক্রি করে দিলেন। গয়না বেশি ছিল না, কিন্তু শেষ টুকরোটা পর্যন্ত বিক্রি করে আমার জন্য আমার মা সব করতে পারতেন। পরে যখন জানতে পেরেছি, একসময় যখন আমাদের খুবই টাকার টানাটানি ছিল, তখন মা নিজে না খেয়ে আমাকে সব কিছু ঠিকঠাক দিতেন। অভাব অনটনের কথা আমাকে টেরই পেতে দিতেন না। তোমার মাকে এখন এদেশে নিয়ে এসো তাহলে, এখানে ভালো থাকবেন। তুমি চাকরি ছাড়বে কেন ডিপ? তোমার মাকে এনে তোমার কাছে রাখো। এখন আর সেটা সম্ভব নয়, অনেক দেরি হয়ে গেছে। মা চোখে ভালো দেখতে পান না, এখন তত দূর ট্রাভেল করতে পারবেন না, আমাকেই যেতে হবে। লিন্ডা চুপ করে দ্বীপের দিকে চেয়ে রইল, তার মুখখানি করুণ। দ্বীপ সম্পর্কে লিন্ডার এতখানি আগ্রহ দেখাবার কারণটা যেন দ্বীপ খানিকটা আন্দাজ করতে পেরেছে। এ অফিসে আর একজনও অশ্বেতাঙ্গ নেই। কেউ দ্বীপকে কখনো অপমান করেছে কিনা, কিংবা দ্বীপের ওপর কোনো অবিচার হয়েছে কিনা, সেসবই বোধহয় লিন্ডা জানতে চায়। দ্বীপের অবশ্য সেরকম অভিজ্ঞতা অন্য 2-1 জায়গায় হলেও এই অফিসে হয়নি। অফিস সম্পর্কে তার কোনো ক্ষোভও নেই।
টাকা কড়িও ভালো দেয়। লিন্ডা উঠে দাঁড়িয়ে বলল, তাহলে তোমাকে বাধা দিতে চাই না দীপ। তুমি যখন মন স্থির করে ফেলেছ, হয়তো ঠিকই করেছ। অফিস থেকে রিলিজ পেতে তোমার যাতে অসুবিধা না হয় সেটা আমি দেখব। ছুটির পর জুটিকে তার অফিস থেকে তুলে নিল দীপ। পার্ক অ্যাভিনিউয়ের এক দামি রেস্তোরাঁয় খেতে গেল। প্রথমে কিছুই জানালো না। জুডি আজ একটা গাঢ় লাল রঙের স্কার্ট পরে এসেছে। তার ব্লন্ড চুলের সঙ্গে দারুণ মানিয়েছে পোশাকটা। ক্যানিটি কাটে জুটির দিদির বাড়ির গল্প শুনতে শুনতে একসময় ফস করে দীপ বলল, আমি দেশে ফিরে যাচ্ছি জুটি, চাকরি ছেড়ে দিচ্ছি। অফিসের সহকর্মীদের যা যা বলেছিল সবটাই শুনিয়ে দিল জুডিকেও। জুডি ঈষৎ স্নাত গলায় বলল, কদিন ধরে কেন যেন মনে হচ্ছিল আমাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। তবুও আমি নিজেকে প্রস্তুত করতে পারিনি ডিপ। অন্য কোনো মেয়েকে তোমার ভালো লেগেছে? আরে না না, আমি এদেশ ছেড়েই চলে যাচ্ছি, চাকরি ছেড়ে দিচ্ছি। কেন ছেড়ে দিচ্ছ? বললাম যে, আমার মায়ের জন্য। মায়ের কাছে গিয়ে থাকবো। তোমার মায়ের কথা আগে কখনো আমাকে বলনি তো, একবার উল্লেখও করনি। বান্ধবীর কাছে মায়ের গল্প করে নির্বোধেরা। তাছাড়া এমনভাবে মায়ের কথা মনেও পড়েনি কখনো। তোমার মায়ের সঙ্গে তো আমার প্রতিযোগিতা চলে না। একমাত্র এই কারণটার জন্যই আমি তোমাকে বাধা দিতে পারি না। অন্য কোনো কারণ হলে বলতাম, তুমি চলে যেও না, থাকো। আমি মনস্থির করে ফেলেছি জুডি, আমার মন এখানে আর টিকছে না। আর বেশি দিন থাকলে আমার মাথার গোলমাল হয়ে যাবে। আমাকে যেতেই হবে। আজ রাত্রিটা কি আমি তোমার সঙ্গে থাকতে পারি? তোমার বাক্স গুছিয়ে দেব। দুদিনের মধ্যেই ম্যানহাটন, ব্রুকলিন, নিউ জার্সির সমস্ত পরিচিতরা জেনে গেল যে দ্বীপ হঠাৎ এদেশের পাট চুকিয়ে ফিরে যাচ্ছে দেশে। বুড়ি মায়ের কাছে গিয়ে থাকবে শুনে হাসাহাসি করতে লাগলো অনেকে। কেউ কেউ বলল, আহা, দুধের বাচ্চা রে, মায়ের আঁচলের হাওয়া খাবে। কেউ কেউ বলল, ওসব আদিক্ষেতা ঘুচে যাবে দুদিনেই। একবার কলকাতার গরম লস্যিডেঙ্গার মিছিলের মধ্যে পড়ুক না, বাপের নাম পর্যন্ত ভুলিয়ে দেয়। কোনো চাকরি বাকরি পাবে না, সবাই খারাপ ব্যবহার করবে। টাকা পয়সা ফুরে এলে ওর মাই আবার বলবেন, যারে খোকা, আমেরিকায় গিয়ে কিছু রোজগার করে নিয়ে আয়। বাল্লু সিনহা অবাঙালি, বিহারের ছেলে। কিন্তু দ্বীপের অন্যান্য বাঙালি বন্ধুদের চেয়েও বাল্লু তার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। দুজনে একসঙ্গে অনেক দিন পড়েছে, দেশে ও এখানে। আরও ২-১ দিন বাদে বাল্লু হঠাৎ হাজির হয়ে বলল, সবাই যেটা জানে সেটা তুই আমাকে বলিসনি কেন রে, রাস্কেল? দীপ মুচকি হেসে বলল, টিকিটটা কাটার আগে তোকে জানাতে চাইনি, তুই নির্ঘাত বাধা দিতি। আজই বুকিং কনফার্মড হয়ে গেছে, আমি শনিবার যাচ্ছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? প্রায় খারাপ হয়ে যাচ্ছিল রে, এখন আবার ঠিক হয়ে গেছে। কেন ফিরে যেতে চাস আমায় বুঝিয়ে বলবি? আমার ভালো লাগছিল না রে, একদম ভালো লাগছিল না। তোর অফিসের লিন্ডা মেয়েটার সঙ্গে দেখা হলো ট্রেনে। তার মুখে একটা অদ্ভুত কথা শুনলাম, তুই নাকি তোর মার জন্য ফিরে যাচ্ছিস, মায়ের কাছে গিয়ে থাকবি। দীপ এবার কোনো উত্তর না দিয়ে মিটিমিটি হাসতে লাগলো। বাল্লু চেয়ার ছেড়ে উঠে গিয়ে কাবার্ড খুলে একটা স্কচের বোতল খুঁজে বার করল। দুটো গ্যালাসে খানিকটা ঢেলে এনে নিজে প্রথমে একটা চুমুক দিয়ে বলল, তুই কবে থেকে এরকম গোলবাজ হয়েছিস রে দীপু? সবাইকে বলেছিস তোর মার জন্য ফিরে যাচ্ছিস। তোর মা, দাঁড়া, তারিখটা মনে করিনি। 4th ডিসেম্বর। 4 বছর আগে ওই দিনে টেলিগ্রাম এলো তোর মা মারা গেছেন। আমার মনে নেই ভাবছিস? 4 বছর আগে তোর মা মারা গেছেন, তুই তার কাছে ফিরে যাবি? দীপ চুপ করে রইল। বাল্লু বলল, বীরেন্দা, সুরূপা বৌদি, রণজয়, স্বপন, আরও অনেকেই জানে যে তোর মা বেঁচে নেই। তুই তাদেরকে কি করে ধাপ্পা দিবি? দীপ তবুও কোনো কথা বলল না। বাল্লু আর এক চুমুকে গেলাস শেষ করে বলল, এটা কি ফর অফিস কনজামশন? কেন, অফিসকে এরকম একটা মিথ্যে কথা না বললে কি তোকে ছাড়তো না? এমনি ছেড়ে দিত, বড়জোর 3 মাসের নোটিশ দিয়ে বলতো। ও, বুঝেছি, এটা রটিয়েছিস জুডিকে বোঝাবার জন্য। মা মা বলে কেঁদে ফেলে তুই জুডির কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিস। সে একটা ভালো মেয়ে, তার কাছে এরকম একটা বাজে মিথ্যে কথা বলাটা আমি মোটেই পছন্দ করছি না।
দীপ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হঠাৎ মায়ের কথাটা মুখে এসে গিয়েছিল, তা ঠিক। কিন্তু পুরোটাই কি মিথ্যে? মা বেঁচে না থাকলেও কি মায়ের কাছে ফেরা যায় না? বাল্লু ভুরু কুঁচকে বলল, তার মানে? দীপ বলল, ভালো করে ভেবে দেখ, দুবার বলতে হবে কেন? আবার খানিকটা হুইস্কি ঢেলে বাল্লু বলল, অ্যাবস্ট্রাক্ট মাদার, নিজের মা নয়, দেশমাতৃকা। তুই দেশজননীর কাছে ফিরে যেতে চাস। হঠাৎ তোর এরকম পেট্রিয়টিক ফিলিং কি করে জেগে উঠল রে? দীপ বলল, না না, ওসব কিছু না। আমি সাধারণ মানুষ, দেশ টেশ নিয়ে কখনো মাথা ঘামাইনি। অত বড় দেশ, তোর আমার মতন কয়েকজনকে বাদ দিয়েও দিব্যি চলবে, এখনো তো চলছে। আমি শুধু ভাবছি আমার মায়ের কথা। আমার মা চাপা স্বভাবের ছিলেন, মুখে কিছু বলতেন না, চিঠিতেও পিড়াপিড়ি করেননি, কিন্তু মনে মনে খুব চাইতেন আমি ফিরে যাই। মা খুব কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন। তারপর তার ইচ্ছে ছিল বিলেত আমেরিকা গিয়ে একটা ডিগ্রি নিয়ে আমি তার কাছাকাছি থাকব। দেশে চাকরি একটা তো পেতামই। ইডিয়েট! তাহলে তোর মা যখন বেঁচে ছিলেন তখন ফিরলি না কেন? তখন তোর এই বোধটা হয়নি? তাহলে তো কিছুদিন অন্তত খুশি করতে পারতিস। তখন একটা ঘোরের মধ্যে ছিলাম রে। ঘোর মানে? 4 বছর আগে জুডির সঙ্গেও তো তোর আলাপ হয়নি। সে ঘোরের কথা বলছি না। ধর, তুই আর আমি একসঙ্গে এমএস পড়তে এলাম। প্রথম বছরটা আমাদের কি সাংঘাতিক কষ্ট করতে হয়েছিল মনে আছে? গুনে গুনে পয়সা খরচ করতাম, ভালো করে কিছু খেতে পেতাম না পর্যন্ত। তারপর তো এমএসটা হলো, তখন তুই বললি, আয় পিএইচডিটাও করে নেওয়া যাক। আরও 3 বছর। তারপর কি করলাম? এতদিন পড়াশোনা কষ্ট করেছি, এবার চাকরি করে সবটা উসুল করা যাক। ঝট করে পেয়ে গেলাম চাকরি, একটা ছেড়ে আরেকটা, বেশি টাকা, নতুন গাড়ি, বাড়ি কেনা, বান্ধবী, এগুলোই তো ঘোর। কেন আমরা দেশে টাকা পাঠাইনি? প্রত্যেক মাসে $200, নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, আমি মনে করতাম টাকা পাঠালেই সব দায়িত্ব চুকে যায়। এটাও তো একটা ঘোর। দেখ দীপু, দেশে ফিরে যাওয়া মানে কি বেকারের সংখ্যা বাড়ানো নয়? তুই বা আমি চাকরি পেয়ে যেতে পারি, কিন্তু তার ফলে আরও 2টো ছেলে তো বেকার হবে, চাকরির সংখ্যা তো বাড়বে না। আমি তো মনে করি দেশে ফিরে গাদাগাদি না করে এখানে থেকে আমরা যে ফরেন এক্সচেঞ্জ পাঠাচ্ছি, তাতেই দেশের যথেষ্ট উপকার হচ্ছে। তোর কথা খানিকটা আলাদা রে বাল্লু। তোর আরও ভাই বোন আছে, মা বাবা দুজনেই বেঁচে। তুই এখানে বিয়ে করেছিস, তোর একটা বাচ্চা স্কুলে যায়। তোর পক্ষে এখনই ফেরা মুশকিল। না ফিরলেও ক্ষতি নেই, কিংবা তাড়াহুড়ো করার কিছু নেই। কিন্তু আমার এখনো এখানে শেকড় গাড়েনি। শেকড় আমারও গাড়েনি। আমি বরং ইচ্ছে করলে যে কোনো দিন ফিরে যেতে পারি। কিন্তু তোর যুক্তিটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। তোর মা বাবা কেউ নেই, খুব কাছের কোনো আত্মীয়ও নেই। তুই ফিরতে যাবি কোন দুঃখে? তুই বরং এখানে মজাসে থাকতে পারিস। আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। সাময়িক ডিপ্রেশন। তুই বরং একটা কাজ কর, ছুটি নিয়ে কিছুদিন দেশ থেকে ঘুরে আয়। দেশের অবস্থাটা দেখলেই তোর এই ঘোরটাও কেটে যাবে। ওখানে কোনো মানুষ থাকতে পারে? যারা বাধ্য হয়ে পড়ে আছে তাদের কথা আলাদা। ব্লাডি পলিটিশিয়ানরা দেশটা সর্বনাশ করে দিচ্ছে। পরিমলের কথা মনে আছে? দেশে ফিরে গিয়ে নিজের টাকায় একটা কারখানা খুলল, বেশ ভালোই চলছিল। তারপর হঠাৎ কিছু বদমাশ এসে স্ট্রাইক করে কারখানাটা তুলে দিল। গভর্নমেন্ট কোনো সাহায্যই করলো না। পরিমল আবার ফিরে এসেছে, এখন দেশের নাম শুনলেই চটে যায়। মায়ের হঠাৎ স্ট্রোক হলো। আমি যখন খবর পেলাম তখন সব শেষ। গিয়ে শেষটা দেখাও হলো না। ডোন্ট বি সেন্টিমেন্টাল দীপু, যা হওয়ার তা তো হয়ে গেছে 4 বছর আগে। এখন তা নিয়ে আফসোস করে কি হবে? মা নেই, কিন্তু মায়ের ইচ্ছাটা তো রয়ে গেছে। মা চেয়েছিলেন, আরও তো অন্য মা আছে, আরও কোনো বুড়ি চোখে ছানি পড়ে গেছে, ভালো দেখতে পায় না, তার ছেলে চলে গেছে কোথায়, সেরকম একটা বুড়ির পাশে বসবো, তার গায়ে হাত বুলিয়ে বলবো, মা দেখো, আমি ফিরে এসেছি। দিস ইজ আটারলি রিডিকুলাস। তোর কি সত্যি সত্যি মাথা টাথা খারাপ হয়ে গেছে রে দীপু? বোধ হয় তাই। এরকম তর্ক বিতর্ক চলল অনেক রাত পর্যন্ত। কিন্তু দীপু গোয়ারের মতো জেদ ধরে আছে, সে কিছুতেই মত পাল্টাবে না। সে যাবেই, সব ছেড়ে ছুড়ে চলে যাবে। বাল্লু খুব রাগ করে চলে গেল। শনিবার দিন দ্বীপের ফ্লাইট সন্ধেবেলা।
সকাল ৯টার সময় লিন্ডা টেলিফোন করে জিজ্ঞেস করল, দীপু, তোমার কাছে একবার আসতে পারি? তুমি নিশ্চয়ই খুব ব্যস্ত, আমি বেশিক্ষণ সময় নিব না। দীপু বলল, অফকোর্স অফকোর্স, ইউ আর ওয়েলকাম, আমি মোটেই ব্যস্ত নই। টেলিফোন রেখে দীপ গালে হাত দিয়ে বসে রইল। লিন্ডা হঠাৎ আসতে চাইছে কেন? লিন্ডার সঙ্গে তার কোনো রকম ব্যক্তিগত ঘনিষ্ঠতা হয়নি কখনো। লিন্ডা সবসময়ই তার সঙ্গে ভদ্র ও ভালো ব্যবহার করেছে, কিন্তু সবটাই ফর্মাল। অফিসের বাইরে কখনো যোগাযোগ হয়নি তাদের। অফিসের সঙ্গে তো সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে দীপ। লিন্ডা অবশ্য সাহায্য করেছে সে ব্যাপারে। আধ ঘন্টা পরে এসে উপস্থিত হলো লিন্ডা। দীপ তাকে দরজা খুলে ভেতরে এনে বসালো। শয়নকক্ষ ও বসবার ঘরের চারদিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে লিন্ডা জিজ্ঞেস করল, তোমার এখানে আর কেউ নেই? দীপ বলল, না, এখন কেউ নেই, বন্ধুরা আসবে দুপুরে। এতে যেন স্বস্তি বোধ করল লিন্ডা। দীপ তার ওভারকোটটা খুলে দিল। একটা হালকা নীল পোশাক পরে এসেছে লিন্ডা, হাতে একটা সাদা রঙের গ্লাভস। তার মুখে লজ্জা লজ্জা ভাব। গ্লাভস দুটো খুলতে খুলতে লিন্ডা বলল, তুমি নিশ্চয়ই খুব অবাক হয়েছ। তোমাকে একটা কথা জানাতে এলাম, সেটা শুনলে তুমি হয়তো আরও চমকে যাবে, কিংবা অবিশ্বাসও করবে। তবু বলি, নিশ্চয়ই নিশ্চয়ই। কি করে শুরু করব ঠিক বুঝতে পারছি না। প্রথম থেকেই বলি, সেদিন তোমার কথা শুনে আমি বাড়িতে গিয়ে খুব কেঁদেছিলাম। সে কি? কোন কথা শুনে লিন্ডা? আমি কি কোনো কারণে তোমাকে আঘাত করেছি? হ্যাঁ, আঘাত তো দিয়েছ বটেই। আমার মনের খুব ভেতরের একটা জায়গায় খুব জোরে আঘাত দিয়েছ। অবশ্য তুমি না জেনেই। আমি এখনো বুঝতে পারছি না লিন্ডা। সেদিন তুমি তোমার মায়ের কথা বললে। আমি জানি ইন্ডিয়া গরিব দেশ, তুমি এখানে ভালো চাকরি করতে, দেশে গিয়ে এরকম আরামে থাকতে পারবে না, তোমার অনেক কষ্ট হবে, তবু তুমি সব ছেড়ে চলে যাচ্ছ তোমার মায়ের জন্য, তোমার মায়ের কাছে থাকবে বলে। এটা আমার চেতনাকে কাঁপিয়ে দিয়েছে। কেন কেন? মা আর সন্তানের এরকম সম্পর্কের কথা আমি জানতাম না, কখনো দেখিও নি, শুনিও নি। আমার মা নেই, কোনোদিন ছিলও না। তার মানে? কোনোদিন ছিল না মানে? বড় বেশি ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে, তুমি কিছু মনে করবে না তো? মোটেই না, তুমি বলো। আমার জন্মের 6 মাস পরেই আমার মা আমাকে ছেড়ে চলে যায়। আমি আনওয়ান্টেড চাইল্ড। মা অ্যাবর্শন করতে চেয়েও শেষ পর্যন্ত করেননি। আমি আমার সেই জননীর স্বামীরও সন্তান নই, অন্য একজনের। তাই নিয়ে দুজনের ঝগড়া হয়, তারপর সেপারেশন, ডিভোর্স। মা আমাকে ফেলে পালায়, আর কোনো দিন আমার খোঁজ করেননি। আই এম সরি টু হিয়ার দ্যাট, ভেরি সরি লিন্ডা। আমাকে যে জন্ম দিয়েছিল সেই স্ত্রীলোকটি আমাকে এই পৃথিবীতে আনতে চাননি। আমার সম্পর্কে তার কোনো টানও ছিল না। আমি তার ছবি দেখিনি, তার মুখ দেখতে কেমন আমি তাও জানি না। যার ঔরসে আমার জন্ম তার পরিচয়টাও জানা হয়নি। সুতরাং আমার বাবাকেও আমি চিনি না। আইনত যিনি আমার পিতা, তিনি অবশ্য দয়ালু মানুষ ছিলেন, আমাকে বাঁচিয়ে রেখেছিলেন, আমার জন্য ওয়েট নার্স রেখেছিলেন। একটু বড় হলে আমাকে হোস্টেলে পাঠিয়ে দেন। কিছুদিন পর্যন্ত আমার পড়ার খরচও দিয়েছেন। আমি ভাগ্যিস পড়ালেখায় ভালো ছিলাম, তাই এ পর্যন্ত পৌঁছতে পেরেছি। নইলে সমাজের অনেক নিচু স্তরে আমার স্থান হতো। গোটা মাতৃজাতির ওপর আমার ঘৃণা হয়। নিজে বিয়ে করার কথা ভাবতে পারি না সেজন্য। তোমার কথায় ব্যবহারে কোনো দিন সেই তিক্ততা ফুটে ওঠেনি। পৃথিবীতে আমি একা, সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করি, কিন্তু একজন মা আমাকে জন্ম দিয়ে ফেলে চলে গেছেন, কোনো দিন আমার আর দেখা দিল না। এটাও ভুলতে পারি না কিছুতেই। সেদিন তুমি বললে তুমি তোমার মায়ের কাছে ফিরে যেতে চাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করে আছেন। এটা যেন একটা অন্য জগতের কথা। এমন স্নেহের টান, পরস্পরের জন্য ব্যাকুলতা, আমার মনটা হু হু করতে লাগলো। আমি এসব কক্ষনো পাইনি। তবু যে আমার ভেতরে একটা হাহাকার ছিল। লিন্ডা হঠাৎ চুপ করে গেল।
দীপও মাথা নিচু করে রইল। খানিকটা বাদে রুমাল দিয়ে নাক মুছে লিন্ডা বলল, আমি তোমার মাকে একটা কিছু দিতে চাই। কি দেব ভেবে পাচ্ছিলাম না। ফুল দেয়া যেত, কিন্তু তুমি ইন্ডিয়ায় পৌঁছতে পৌঁছতে ফুল শুকিয়ে যাবে। কিছু খাবারও পাঠাবার কোনো মানে হয় না। তোমার মা এদেশি পোশাক নিশ্চয়ই পরেন না, তাই ভাবলাম। লিন্ডা তার হাত ব্যাগ থেকে একটা সুন্দর বাক্স বার করল। সেটা খুলতেই দেখা গেল তার মধ্যে একটা মুক্তোর মালা। দীপ আঁতকে উঠে বলল, এ কি, এত দামি জিনিস? না না। লিন্ডা কুণ্ঠিতভাবে বলল, সেদিন তুমি বলেছিলে আমেরিকায় আসার সময় তোমার টিকিট কাটার পয়সা ছিল না। তোমার মা নিজের সব গয়না বিক্রি করে দিয়েছিলেন। আমার মা নেই। আমি কি আমার দেশের পক্ষ থেকে তোমার মাকে এই গয়নাটা দিতে পারি না? তুমি প্রত্যাখ্যান করো না প্লিজ। যদি নাও আমার খুব ভালো লাগবে, আমার প্রাণ জোড়াবে। তাকে বলো, আমেরিকার এক অনাথিনী মেয়ে এক আদর্শ মাতৃত্বকে এই সামান্য উপহারটুকু দিয়েছে। দীপ তখনও চুপ করে আছে দেখে লিন্ডা আবার বলল, আমি শিগগিরই ইন্ডিয়া যাওয়ার কথা ভাবছি। তখন তোমার বাড়িতে যাব, তোমার মায়ের সঙ্গে দেখা করব। তোমার মায়ের হাতে রান্না খেতে চাইলে তিনি খাওয়াবেন। দীপ মনে মনে বারবার বলে যাচ্ছিল, না, আমি মিথ্যা বলিনি, লিন্ডাকে আমি ঠকাইনি। আমার মা সত্যিই আমার জন্য একসময়, হয়তো একটু দেরি হয়ে গেছে আমার, কিন্তু মায়ের ইচ্ছাটা তো মিথ্যে হয়ে যায়নি। একটু পরে মুখ তুলে লিন্ডার দিকে স্পষ্ট চোখে তাকিয়ে দীপ বলল, হ্যাঁ, এসো তুমি ইন্ডিয়াতে, মাকে দেখবে, ভারতীয় মা। গ্রামে মাটির ঘরে বসে আছেন, চোখে ভালো দেখতে পান না, বসে আছেন তার সন্তানের প্রতীক্ষায়। তুমি এই মালাটা এখন রেখে দাও, যখন যাবে নিজের হাতে তাকে দিও। আনন্দপাঠী ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখবেন।